হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য হাইকোর্টে যে ক্লার্ক নিয়োগ, এলডিসি বা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের 14টা পোস্টে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে গতকালকে, সেটার যাবতীয় সমস্ত অ্যাসপেক্টস নিয়ে আমরা আলোচনা করব। অ্যাসপেক্টস মানে কি? প্রমোশন ক্রাইটেরিয়া, কীভাবে প্রমোশন হবে, প্রমোশন এর পরে কোন পোস্টে যাবে, ওয়ার্কলোড, কাজের প্রেশার কতটুকু, বেতন বা স্যালারি প্রথম মাসে ঢুকে তোমাদের কত হবে, সিলেবাস কী পড়তে হবে, ফেজ 1-এর পরীক্ষার জন্য কোন কোন টপিক পড়তে হবে, সব কিছু নিয়ে ইন ডিটেলসে আমরা আলোচনা করব। যা যা তোমাদের জেনে রাখা জরুরি এই আপকামিং ত্রিপুরা হাইকোর্টে রেগুলার পোস্টে 14টা শূন্য পদে নিয়োগের সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা তোমরা ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলটা তোমরা জয়েন করে রাখতে পারো, সেখান থেকে টাইম টু টাইম সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা ইউটিউবে দেখছো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো, যারা ফেসবুক পেজে দেখছো ভিডিওর কমেন্ট সেকশনে দেখো, আমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা সেখানে কিন্তু দিয়ে রেখেছি। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, তোমরা যারা বিভিন্ন ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষা বা ইন্টারভিউর ত্রিপুরার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। যেমন নোটস আমাদের আছে এমসিকিউ প্লাস ডিটেলস আকারে, বেস্ট ডিসকাউন্ট অফারে, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জিআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডব্লিউ রিক্রুটমেন্ট, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, জিআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস বা আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট আসবে, সেটার নোটস, কম্বাইন 5 ত্রিপুরা হাইকোর্টের জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বলো, বা তোমরা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বলো, বা আসন্ন ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির পরীক্ষা নোটস বলো, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও, দেন আমাদের সাথে কী করে যোগাযোগ করবে? এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে আগে ডায়াল করে কন্ট্যাক্ট লিস্টে সেভ করে নিজেদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি একটা মেসেজ করে বলো হোয়াটসঅ্যাপে কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, প্রাইস, ডেমো সব কিছু হোয়াটসঅ্যাপ মেসেজের রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, গতকালকে আমরা সাথে সাথে সবার আগে তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে রেগুলার পোস্টে কিন্তু দুটো নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। একটা হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 3টে পোস্ট, আরেকটা হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক বা হাইকোর্টের এন্ট্রি লেভেল ক্লারিক্যাল পোস্ট বা এলডিসি পোস্টের নামই কিন্তু হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। একদম রেগুলার পোস্ট, টোটাল 14টা বেরিয়েছে। ইউআর ক্যাটাগরির জন্য 6টা, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 6টা। আবার বলে রাখি, কোর্টের কিন্তু নিয়ম আছে, এসটি এসসি এলিজিবল ক্যান্ডিডেটস না পাওয়া গেলে এই পোস্টগুলো, রিজার্ভ পোস্টগুলো কিন্তু ইউআর ক্যাটাগরিতে কিন্তু দিয়ে দেওয়া হয়। আর এটার জন্য যোগ্যতা কি বলেছিলাম? শুধুমাত্র গ্র্যাজুয়েশন। আর কি লাগবে ভালো করে বুঝে রাখবে, টাইপিং সার্টিফিকেট নিয়ে যারা তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে, টাইপিং সার্টিফিকেট অনেক ইনস্টিটিউশন আছে, যাও সেখানে টাইপিং টেস্ট দাও, একটা সার্টিফিকেট ওনারা দিয়ে দেবেন। টাইপিং সার্টিফিকেট লাগবে। তোমাদের যদি 6 মাসের ডিসিএ, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে বা 1 বছরের ডিসিএও থাকে, দ্যাট ডাজ নট মিন কি সেখানে তোমার ইনক্লুড করা আছে টাইপিংয়ের স্পিড কতটুকু। হ্যাঁ, অনেক ইনস্টিটিউশন থেকে ডিসিএস সার্টিফিকেটের মধ্যেও টাইপিংয়েরটা নিচ দিয়ে লিখে দেয় যে 40 ওয়ার্ডস পার মিনিটে টাইপিং করতে পারে এই স্টুডেন্টটা। সেই সার্টিফিকেটগুলো যদি তোমাদের কাছে থাকে দ্যাট ইজ ওকে, কিন্তু টাইপিংয়ের কথাটা সার্টিফিকেটে কিন্তু লেখা থাকতে হবে। ঠিক আছে, ওনারা কিন্তু বলেননি যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে আনতে হবে, যেমন নাইলিট বা অন্য কোনো ইনস্টিটিউট।
এখানে তোমাদের কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রাইভেট ইনস্টিটিউশন থেকে টাইপিং সার্টিফিকেট তোমাদের কিন্তু নিলেই হবে। কি করে নেবে? কোর্স করতে হবে না, তোমরা আগে প্র্যাকটিস করো বাড়িতে করে, আগে থেকে যোগাযোগ করে রাখো, বিভিন্ন ইনস্টিটিউশন থাকবে, সেখানে গিয়ে টাইপিং টেস্ট দাও, রেজাল্টের ভিত্তিতে ওনারা তোমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেবেন। সেটার জন্য সামান্য কিছু টাকা ওনারা কিন্তু চার্জ করবেন। ঠিক আছে, সো তোমরা যোগাযোগ করো, যেগুলো কম্পিউটার ইনস্টিটিউট বা টাইপিং ইনস্টিটিউট আছে সেখান থেকে তোমরা জানতে পারবে। আগরতলায় প্রচুর আছে, যারা আগরতলার বাইরে থাকো তোমরা যদি সেখানে যদি না পাও, তোমরা আগরতলায় এসে বিভিন্ন ইনস্টিটিউট আছে সেখানে যোগাযোগ করে জিজ্ঞেস করতে পারো যে আমি টাইপিং দিয়ে সার্টিফিকেট নেব বেসড অন হাউ মাচ আই স্কোর ইন দ্য টাইপিং টেস্ট। মিনিমাম 40 ওয়ার্ডস পার মিনিট ইংলিশে কম্পিউটারে টাইপ করতে পারো তুমি, এই 40 ওয়ার্ডস পার মিনিট কিন্তু সার্টিফিকেটে তোমাদের কিন্তু লেখা থাকতে হবে, সার্টিফিকেটে কিন্তু লেখা থাকতে হবে। তার মানে তোমাদের এটা অ্যাপ্লাই করতে কি কি লাগছে, এই যে টাইপিং সার্টিফিকেট সেটা, ঠিক আছে। তাছাড়া তোমাদের যদি ডিসিএ থাকে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটাও দেবে। আবার একটা সার্টিফিকেট যদি টাইপিং প্লাস ডিসিএ থাকে শুধু ওটাই দেবে। আর তোমাদের যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন, কোনো মার্কস নেই বা যেমন এমন নেই যে ফার্স্ট ক্লাস নিয়েই গ্র্যাজুয়েশন পাস করতে হবে, জাস্ট পাস করা থাকলেই হবে। যে কোনো ব্রাঞ্চ নিয়ে বা যে কোনো ফিল্ডে, আর্টস বলো, কমার্স বলো, সায়েন্স বলো, ইঞ্জিনিয়ারিং বলো, জাস্ট গ্র্যাজুয়েট উইথ টাইপিং সার্টিফিকেট প্লাস ডিসিএ সার্টিফিকেট থাকলে ডিসিএ সার্টিফিকেট দেবে। আমরা বলছি ডিসিএ সার্টিফিকেটটা দিয়ে দিও, কারণ ডিসিএ সার্টিফিকেট কিন্তু এই ক্লারিক্যাল চাকরিগুলোতে জেআরবিটিতেও পরে কিন্তু জমা দিতে হয়। ঠিক আছে, সো ডিসিএ সার্টিফিকেট তোমরা জমা দিও। আর আরেকটা পরীক্ষা হয় যেটা টিপিএসসি এলডিএ সিটি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সেটাতেও কিন্তু টাইপিং সার্টিফিকেট লাগে, ডিসিএ লাগে না। টাইপিং সার্টিফিকেট জয়েনিংয়ের সময় 40 ওয়ার্ডস পার মিনিটের টাইপিং সার্টিফিকেট কিন্তু জমা দিতে হয়। সো তোমরা টাইপিং সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু নিয়ে রাখো, সাথে ডিসিএ কোর্স করে সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে রাখো। বুঝতে পেরেছো? সো দিস আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস। এইবার তোমরা চলে আসো প্রমোশন। দেখো এটা হাইকোর্টে একদম রেগুলার চাকরি, একদম রেগুলার চাকরি, এখানে কিন্তু ফিক্সড পের কথা কিন্তু লেখা নেই। এবার আমরা তোমাদের বলে দিচ্ছি, দেখো কি লিখেছে, পে স্ট্রাকচার ইন দ্য এন্ট্রি পে অফ ₹21,400 প্রতি মাসে ইন দ্য পে ম্যাট্রিক্স লেভেল 7 অফ টিসিএসসি মানে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস রুলস 2018 সাবজেক্ট টু রিভিশন বাই দ্য গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। এইবার আমরা বলছি তোমাদের স্যালারি কত হবে। প্রথম মাসে ঢুকলে ত্রিপুরা হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা এলডিসি বা ক্লার্ক পোস্টে যে কোনো একটা বলতে পারো। এলডিসির পোস্টটাকেই হাইকোর্টে বলা হয় জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। স্যালারি স্ট্রাকচার কিন্তু সেম, জাস্ট লাইক টিপিএসসি এলডিএসিটি সেক্রেটারিয়েট সার্ভিস বা জেআরবিটি দিয়ে জয়েন করলে ফিক্সড পে পিরিয়ডের পরে রেগুলার পে স্কেলে যেটা পাবে সেটাই 5 বছর পরে তোমরা যেটা পাবে এটা এখানে ঢুকেই কিন্তু তোমরা পাবে। সো রেগুলার পোস্ট, নো ট্রান্সফার। ট্রান্সফার হলেও তোমরা সেখানে হাইকোর্টের এক রুম থেকে আরেক রুমে ট্রান্সফার হবে, সেই বিল্ডিংয়েই থাকবে, লিচু বাগান বা খেজুর বাগানে যে হাইকোর্টের ক্যাম্পাসটা আছে সেখানে। সো গোল্ডেন অপরচুনিটি স্পেসিফিক্যালি সেই ক্যান্ডিডেটের জন্য যাদের আগরতলা বাড়ি, সিপাহীজলা জেলায় বাড়ি বা খোয়াইয়ে বাড়ি, বা তোমরা যারা একটা স্টেবল জব চাও, সবাই কিন্তু তোমরা আবেদন করো। ঠিক আছে, হাইকোর্টের চাকরির জন্য সবাই কিন্তু অপেক্ষা করে থাকে। সো এইবার আমরা তোমাদের বলে দিই স্যালারি, তারপর আমরা প্রমোশনে আসছি। দেখো ভালো করে বুঝে রাখবে, এই জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্টে বেসিক পে, ঠিক আছে, বেসিক পে হচ্ছে 21,400 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবার এটার ওপরে বেশ কিছু এডিশন হবে, কিছু কিছু আরও কিছু তুমি পাবে। কি কি পাবে? সবচেয়ে প্রথম পাবে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এখন বর্তমানে হচ্ছে 41%, 41%। সো 41% অফ 21,400 আসে 8,774, 8774। ঠিক আছে, তারপর পাবে তোমরা মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা, এগুলো সব অ্যাড হবে বেসিক পের সাথে। তারপর পাবে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, সেটা হচ্ছে 8% অফ বেসিক, এখানে এসে দাঁড়াবে 8% অফ 21,400, 1,712 টাকা। ঠিক আছে, তারপর আরেকটা আছে কম্পেনসেটারি অ্যালাওয়েন্স, এটা 275 টাকা করে প্রতি মাসে তোমরা পাবে। সো তোমরা গ্রস যেটা স্যালারি মানে উইদাউট ডিডাকশন, বেসিক প্লাস ডিএ প্লাস মেডিকেল অ্যালাওয়েন্স প্লাস হাউস রেন্ট অ্যালাওয়েন্স প্লাস কম্পেনসেটরি অ্যালাওয়েন্স তোমাদের হয়ে দাঁড়াবে টোটাল গ্রস স্যালারি এই পোস্টে প্রথম মাস থেকে 32,661 টাকা, 32,661 রুপিস পার মান্থ। কিন্তু এটা তোমরা হাতে পাবে না,
হাতে পাওয়ার জন্য তোমাদের এনপিএস ডিডাক্ট হবে, প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট হবে, গ্রুপ ইন্স্যুরেন্স ডিডাক্ট হবে। ঠিক আছে, গ্রসটা আমরা লিখে রাখলাম। এবার তোমরা চলে আসো ডিডাকশন কি কি হবে, কি কি কাটা হবে, কেটে হাতে কত পাবে। ডিডাকশন হবে প্রফেশনাল ট্যাক্স 208 টাকা, 208 রুপিস। গ্রুপ ইন্স্যুরেন্স 300 টাকা, প্রত্যেকজনের থেকে মাসে মাসে এটা কাটবে। তারপর হচ্ছে এনপিএস, এনপিএস হচ্ছে 10% অফ বেসিক প্লাস ডিএ, 10% অফ বেসিক প্লাস ডিএ। বেসিক ছিল কত, 21,400, আর ডিএ 41% ডিএ কত বলেছিলাম, 8,774 টাকা। বুঝতে পেরেছো? এইবার এনপিএস 10% অফ বেসিক প্লাস ডিএ করলে তোমরা এনপিএস মাসে মাসে তোমাদের কাটা হবে 3,017 টাকা 40 পয়সা করে। এখন 41% ডিএ অনুযায়ী, পরে ডিএ দিলে সেটা কিন্তু বাড়বে। সো এগুলো ডিডাক্ট হবে। 208 টাকা প্রফেশনাল ট্যাক্স, গ্রুপ ইন্স্যুরেন্স 300 টাকা, এনপিএস 10% অফ বেসিক প্লাস ডিএ 3,017, মানে বলতে পারো 3,018 টাকা। টোটাল ডিডাকশন হবে 3,526 টাকা অ্যাপ্রক্সিমেট, তোমরা বলতে পারো। কোনটার থেকে? 32,661 টাকা গ্রস স্যালারি থেকে। সো এই 32,661 মাইনাস 3,526 টাকা করলে বেরিয়ে যাবে তোমরা প্রথম মাসে ঢুকে কত টাকা পাবে। তোমরা পাবে 29,136 টাকা প্রথম মাসে। এটা হবে তোমাদের নেট স্যালারি ইন হ্যান্ড আফটার অল দ্য ডিডাকশনস ইন দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আন্ডার হাইকোর্ট অফ ত্রিপুরা। যেই পোস্টটার 14টা পোস্ট বেরিয়েছে। পরে ডিএ দেবে, আমরা আশা করি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই বছর আরেকটা ডিএনএস অ্যালাওয়েন্স দেবে, তখন এটা কিন্তু আরও বেড়ে যাবে। তোমাদের জয়েন করতে করতে হোপফুলি আরেকবারও কিন্তু ডিএ দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল গভর্নমেন্ট অফ ত্রিপুরা দ্বারা। ঠিক আছে, তখন সেখানে গ্রস স্যালারিও বাড়বে, ডিডাকশনও কিছুটা বাড়বে, অনেক কিছু ডিপেন্ড করে, এখান থেকে কিছুটা ভ্যারি হতে পারে। কিন্তু অ্যাজ অফ নাও, অ্যাজ অফ টুডে, অ্যাজ অফ 8 জুলাই 2026 29,136 টাকা প্রতি মাসে তোমরা নেট স্যালারি পাবে আজকে বা কালকে যদি তোমরা চাকরিতে ঢুকো হাইকোর্ট অফ ত্রিপুরাতে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা আরেকটা জিনিস তোমাদের বলে দেই, দেখো ডিস্ট্রিক্ট কোর্টের প্রমোশন ক্রাইটেরিয়া আলাদা, হাইকোর্টেরটা সম্পূর্ণ কিন্তু আলাদা। ডিস্ট্রিক্ট কোর্টের এমপ্লয়িজরা বর্তমানে 6th পে কমিশনের হিসেবে বেতন পাচ্ছে, 6ষ্ঠ বেতন পরিকাঠামো পে কমিশন। ওনাদের সেটার জন্য একটা কেস চলছে 7th পে কমিশন দেওয়ার। যদি কেসটা সুপ্রিম কোর্টে কেস চলছে, সেটার যদি রায় বেরিয়ে যায় পক্ষে, ওনাদের পক্ষে প্রচুর টাকা ওনারা এরিয়ার পাবেন, প্লাস বেতনও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, আর হাইকোর্টের প্রমোশন দেখো, ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু তোমাদের যেটা গ্রুপ ডি সামনে পরীক্ষা বা রিসেন্টলি যেটা 43টা পোস্টে এলডিসি রিটেন এক্সাম গেছে, সেটাতে কিন্তু ট্রান্সফার আছে। বাড়ির কাছে প্রথমেই তোমরা পোস্টিং কিন্তু পাবে না, দূরে দূরে পোস্টিং। কিন্তু হাইকোর্টের যে ক্যাম্পাস, সেখানেই তোমাদের কিন্তু পোস্টিং হবে। সো সকলের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি। আর প্রমোশন বলে দেই, হাইকোর্টের প্রমোশনও কিন্তু স্লো, কারণ প্রচুর ব্যাকলগস আছে। হাইকোর্টের প্রমোশন স্লো বলতে একটা প্রমোশন পেতে তোমাদের 10 থেকে 11 বছর লেগে যেতে পারে, বেসড অন দ্য কারেন্ট সিনারিও। 10 থেকে 11 বছর। ঠিক আছে, প্রমোশন পেয়ে তোমরা প্রথম কি পোস্টে ঢুকবে? জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক। তারপর একটা পোস্ট আছে, সেটা আমরা শিওর না, বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট। এটা নিয়ে আমরা শিওর না, বেঞ্চ অ্যাসিস্ট্যান্টও এখান থেকে তোমরা হতে পারো, বা বেঞ্চ অ্যাসিস্ট্যান্টের বদলে ডাইরেক্টলি তোমরা হয়ে যাবে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, বা এটা তোমরা বলতে পারো ইউডিসির ইকুইভ্যালেন্ট পোস্ট, আপার ডিভিশন ক্লার্কের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। সেখান থেকে হবে হেড ক্লার্ক বা অ্যাকাউন্ট্যান্ট। ঠিক আছে, অ্যাকাউন্টস ট্রেনিং হয়তো সেখানে লাগতে পারে। তারপর তোমরা হতে পারবে সুপারিনটেন্ডেন্ট। এটা কিন্তু একটা গ্রুপ বি পোস্ট। প্রচুর স্লো প্রমোশন, আগেরই অনেক ব্যাকলগস আছে। আর বলে রাখি যে মেইন ডিফারেন্স, ত্রিপুরা সরকারের অন্যান্য দপ্তরে যে কোনো একটা পোস্টে 5 বছর কাজ করলে নেক্সট প্রমোশন পাওয়ার জন্য এলিজিবল ধরা হয় কর্মচারীদের, কিন্তু এই হাইকোর্টে 3 বছর পরে কিন্তু এলিজিবল হয়ে যায় কর্মচারীরা নেক্সট পোস্টে প্রমোশন পাওয়ার জন্য। মানে তুমি যদি জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে ধরো কথার কথা তুমি জয়েন করলে 2027-এর 1 জানুয়ারি, ঠিক আছে, তুমি 2030-এর 1 জানুয়ারির পরে তুমি সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে প্রমোশন পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। পাবে কি না সেটা পরের কথা, বেসড অন দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ দ্যাট উইল বি অ্যাভেলেবল অ্যাট দ্যাট টাইম।
বুঝতে পেরেছো? এখানে হচ্ছে 3 বছরে এলিজিবল হয়ে যায়, ত্রিপুরা সরকারি অন্যান্য দপ্তরে 5 বছর। কিন্তু এখন প্রচুর ব্যাকলগস, 3 বছর আগে এলিজিবল হয়েও প্রমোশন হতে হতে কিন্তু একই সময় লেগে যায় সবগুলো দপ্তরে, মানে হাইকোর্টের আর অন্যান্য ত্রিপুরা সরকারি দপ্তরে, কারণ প্রচুর ব্যাকলগস আছে, অনেক স্লো কিন্তু হয়ে গেছে হাইকোর্ট অফ ত্রিপুরাতে প্রমোশন। বুঝতে পেরেছো? সো ম্যাক্সিমাম তোমরা যেতে পারবে আপ টু সুপারিনটেন্ডেন্ট পোস্ট, যেহেতু প্রমোশনটা একটু স্লো। আরেকটা জিনিস আছে, যেমন এটা সম্পূর্ণ আলাদা এখান থেকে, যেমন যারা পিএ আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার বা অন্যান্য পোস্টে যারা ঢোকে হাইকোর্ট অফ ত্রিপুরাতে, ওনাদের থেকেও কিন্তু এই হায়ারার্কিতে কিন্তু আসে। হায়ারার্কি আরেকটা কি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রার, তারপর রেজিস্ট্রার জেনারেল। কি বলেছি? অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রার আর রেজিস্ট্রার জেনারেল। কিন্তু এটা সম্পূর্ণ একটা আলাদা ক্যাডার। এখানে যেমন জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট থেকেও সিনিয়র লেভেল এমপ্লয়িরা এইখানে ঢুকতে পারে অ্যাসিস্ট্যান্ট তোমরা রেজিস্ট্রার পোস্টে, ঠিক আছে? যেমন ডেপুটি রেজিস্ট্রার বলতে পারো, জয়েন্ট রেজিস্ট্রার পোস্টে ঢুকতে পারে। কিন্তু সিনিয়র লেভেল এই জায়গাটার মধ্যে পিএ পোস্টে যারা হাইকোর্টে ঢুকেছে সেখান থেকেও কিন্তু আসতে পারে। সো এতটুকু তোমরা যেতে পারবে কি না, ইট ডিপেন্ডস। এমনও অনেকে আছেন যারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা ডেপুটি রেজিস্ট্রারে পৌঁছেছেন ফ্রম জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট, কিন্তু এখন প্রমোশন কিন্তু স্লো। তোমাদের বয়স কত, কোন বয়সে চাকরিতে তোমরা ঢুকছো, এটাও কিন্তু ম্যাটার করে। যাদের মিনিমাম 30 থেকে 35 ইয়ার্স সার্ভিস আছে, ইউ ক্যান এক্সপেক্ট যে তুমি সুপারিনটেন্ডেন্ট পোস্টে হয়তো তুমি যেতে পারবে, ঠিক আছে? কিন্তু খুবই স্টেবল চাকরি। আবার বলে দেই, হলিডে কিন্তু আছে। হলিডে বলতে 2 টাইমস, 2 বার কিন্তু বছরে হলিডে পাবে। ওয়ার্কলোড কিন্তু বেশি। তোমাদের রিসিপ্ট ডিসপাস সেকশনে চাকরি হতে পারে, শুরুতে জয়নিংয়ের সময় মানে কিছুদিনের জন্য অল্প তোমাদের একটা সময়ে ইন্ডাকশন ট্রেনিং দেওয়া হবে, ফাইল কি, নোট কি, তারপর পিয়ন বুক কি, এগুলোর ব্যাপারে কমপ্লিট যাবতীয় ইনফরমেশন দেওয়া হবে। ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রুলসের ব্যাপারে অনেক কিছু আছে। যেমন সামার হলিডে একবার হয়, দুর্গা পূজা হলিডে। অন্যান্য অফিসে যেমন দুর্গা পূজার দিন 10 দিন ছুটি দেয়, হাইকোর্ট বা কোর্টগুলোতে কিন্তু ছুটির অ্যামাউন্ট কিন্তু বেশি থাকে। এর মানে এই না যে তখন সামার হলিডে বা উইন্টার হলিডে বা পূজা হলিডেজ থাকবে একদমই অফিসে যেতে হবে না, তখন কিন্তু চলবে রোস্টার ডিউটি, মানে ডেলি তোমাদের আসতে হবে না। ধরো এক সপ্তাহ একজন আসলো, পরের সপ্তাহ তোমার আসতে হবে, বা আগামীকালকে তুমি না এলে পরশুদিন তোমার আসতে হবে, তোমার বদলে আগামীকালকে আরেকজন ডিউটি করবে। রোস্টার ডিউটি কিন্তু চলে, ঠিক আছে? আর বলে রাখছি, এই পরীক্ষায় তোমাদের খুব কিন্তু কম্পিটিশন হবে, কারণ সবাই চায় একটা স্টেবল চাকরি। দুটো এমন এলডিসি চাকরি আছে ত্রিপুরায় যেগুলোতে কোনো ট্রান্সফার নেই। একই বিল্ডিংয়ে, মানে ধরো ট্রান্সফার হলো এক রুম থেকে আরেক রুমে ট্রান্সফার হয়, কিন্তু একই বিল্ডিংয়ের আন্ডারে থাকে। একটা হচ্ছে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস, ঠিক আছে? এটাতে প্রমোশন ক্রাইটেরিয়া আলাদা, যেমন এলডিসি থেকে ইউডিসি, তারপর ইউডিসি পোস্টটাকে সেখানে মোস্টলি অ্যাসিস্ট্যান্ট বলে, তারপর সেখান থেকে যায় হেড অ্যাসিস্ট্যান্ট বা হেড ক্লার্ক যেটা বলে, সেখান থেকে যায় ওএস, অফিস সুপারিনটেন্ডেন্ট, সেখান থেকে সেকশন অফিসার, সেখান থেকে চলে যায় আন্ডার সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, এইভাবে। কিন্তু কম্পেয়ার টু অ্যাজ অন প্রেজেন্ট সিনারিও, হাইকোর্টেও কিন্তু এই এলডিসি পোস্টে বা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে ঢুকলে কিন্তু ট্রান্সফার নেই। কিন্তু কম্পেয়ার টু সেক্রেটারিয়েট সার্ভিস, হাইকোর্টের এখনের সিনারিওতে প্রমোশন কিন্তু কিছুটা কিন্তু স্লো। এক্স্যাক্ট কতটা স্লো এটা আমাদের পক্ষে বলা পসিবল না। ইট ডিপেন্ডস যে তুমি যখন এলিজিবল হবে তার কতদিন পরে ভ্যাকেন্ট পোস্ট বেরোবে। বুঝতে পেরেছো? সো আশা করি তোমাদের যাবতীয় যা অ্যাসপেক্টস আছে আমরা বলে দিয়েছি। এইবার তোমাদের বলে দেই, আগামীকালকে থেকে কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে? এটার কি শুরু হচ্ছে, 10 তারিখ থেকে শুরু হচ্ছে। 10 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে আগামী পরশু দিন থেকে এটার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 10ই আগস্ট। সবাই কিন্তু অনলাইনে আবেদন করো। কি করে আবেদন করতে হবে আমরা আরেকটা ভিডিওতে যখন শুরু হবে তখন আমরা বলে দেবো। এটার মধ্যে অলরেডি গতকালকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছি। ফেজ 1-এ হবে লিখিত পরীক্ষা। মনে রাখবে, ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার হবে, ইংলিশ ভার্সানে, কোনো বাংলা ভার্সানে কোশ্চেন পেপার থাকবে না। ডিস্ট্রিক্ট কোর্টেও তোমরা দেখেছো সব কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে হচ্ছে। সো ট্রাই টু প্র্যাকটিস ইন ইংলিশ। কিছু জিনিস অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হয়।
রিটেন স্ক্রিনিং টেস্ট হবে, এমসিকিউ টাইপ হবে না, কোশ্চেন পেপারে দাগাতে হবে। কোর্টের পরীক্ষা এরকমই হয়। অবজেক্টিভ টাইপ টেস্ট মানে একটা কোশ্চেন 4টে অপশন, 2 ঘন্টা ডিউরেশন, 100 মার্কের হবে। এটা যারা তোমরা ক্লিয়ার করবে কাট অফ তোমাদের তারপর ফেজ 2তে যেতে হবে, যেখানে থাকছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে টাইপিং টেস্ট আর ডেসক্রিপটিভ ইংলিশ টেস্ট। সেটা আমরা পরে আসবো, আগে তোমরা ফেজ 1টা ক্লিয়ার করে নাও, ঠিক আছে? এটার মধ্যে আছে ইংলিশ, জিকে, ম্যাথস, রিজনিং, বেসিক কম্পিউটার নলেজ, ঠিক আছে? এগুলো অলরেডি বহুবার বলেছি কোর্টের সিলেবাস। ইংলিশের মধ্যে গ্রামার আসে, যেমন পার্ট অফ স্পিচ আসতে পারে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বস, অ্যাডভার্বস, টেন্স আসতে পারে। তারপর তোমাদের যেমন সিঙ্গুলার আর প্লুরাল ভার্বস আসতে পারে, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস এবারও এসছে, সেটাতে ট্রান্সলেশন আসতে পারে, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ। এবার আমরা ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টে দেখেছি লিখতে দিয়েছে ইংলিশেও, সো এইভাবেও তোমরা প্র্যাকটিস করো ইংলিশ পার্টটা, ঠিক আছে? তারপর যেমন সিম্পল, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আসতে পারে, সিনোনিম, অ্যান্টোনিম আসতে পারে, ঠিক আছে? তারপর তোমাদের যেমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আসতে পারে, এরর কারেকশন, এরর ডিটেকশন আসতে পারে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সেন্টেন্স কারেকশন, স্পট দ্য এরর ইন দ্য সেন্টেন্স, এইরকমগুলি কিন্তু আসতে পারে ইংলিশ পার্ট থেকে, ঠিক আছে? ইংলিশটা কিন্তু একটু টাফ হবে, যেই রকম ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পরীক্ষায় হয়েছিল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ইংলিশ পার্টে কিছু কম্প্রিহেনশন দেয়, এখানে দেওয়ার চান্সটা কম। কেন? কারণ ফেজ 2তেই কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ পার্টটা আছে, সেখানে কিন্তু কম্প্রিহেনশন আছে, বুঝতে পেরেছো? সো মোটামুটি এই টপিকগুলো ইংলিশ থেকে তোমরা পড়তে পারো। তাছাড়া জিকের মধ্যে, জেনারেল নলেজের মধ্যে অনেকবার বলেছি এগুলো সেম সব কিছু আছে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স। আর ইকোনমিটা এত বেশি জোর দিয়ে পড়তে হবে না, বেসিক লেভেলের কোশ্চেনই কিন্তু আসে, ঠিক আছে? হিস্ট্রির মধ্যে আসে তোমাদের এনশিয়েন্ট, মেডিয়েভাল থেকে কোশ্চেন একদমই আসে না। এনশিয়েন্ট আর মডার্ন হিস্ট্রি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ফ্রিডম মুভমেন্ট ইম্পর্টেন্ট কী কী অ্যাক্টস আছে, ন্যাশনাল মুভমেন্ট, ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, অলরেডি আমরা অন্য ভিডিওতে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি। দ্য থিং ইজ দ্যাট টপিক্সগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক্সগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু সেম। আর আলাদা করে তোমাদের জুডিশিয়াল বা এইরকম কিছু পড়তে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো আসে, কারণ তোমরা দেখতে পেরেছো ডিস্ট্রিক্ট কোর্টের বলো, ফ্যামিলি কোর্টের বলো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক এসছে, ইংলিশ এসছে, জিকে, স্ট্যাটিক জিকে পার্ট থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এসছে, ঠিক আছে? আর ম্যাথস অলরেডি আমরা করাচ্ছি, সিরিজের ভিডিও 2 দিন আগেও করেছি ম্যাথসের একটা ক্লাস, সেগুলো তোমরা ফলো করলে আশা করি হাইকোর্টের যেই জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য ম্যাথস তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী কী এসছে আমরা অলরেডি বলে দেবো তোমাদের আরেকটা ভিডিও বানিয়ে। জিওগ্রাফির মধ্যে তোমরা ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়বে, আর ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ার দরকার নেই, ওয়ার্ল্ডের স্ট্যাটিক জিকেতে যেগুলো আসে সেগুলো তোমরা পড়ে নিও। ফর এক্সাম্পল হাইয়েস্ট ওয়াটারফল ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, এই রকম টাইপেরগুলো, ঠিক আছে? ইন্ডিয়ান পলিটিটা খুব ভালো করে পড়বে তোমরা, কারণ এটা থেকে প্রশ্ন আসতে পারে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইম্পর্ট্যান্ট, যেই ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, পার্লামেন্ট, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গভর্নর বলো, চিফ মিনিস্টার বলো, জুডিশিয়ারি রিলেটেড কিছু কিছু যদি আর্টিকেলস আসে ইম্পর্ট্যান্ট, অ্যামেন্ডমেন্টস, শিডিউলস, পার্টস অফ দ্য কনস্টিটিউশন, এগুলো কিন্তু আসবে। পঞ্চায়েতি রাজ, ঠিক আছে? আরবান লোকাল বডিজ মানে মিউনিসিপ্যালিটির উপরে কোশ্চেন কিন্তু আসতে পারে। পলিটিটা তোমরা কিন্তু ভালো করে পড়বে। ইন্ডিয়ান ইকোনমি থেকে বেসিক কিছু জিনিস পড়ে নেবে, যেমন বেসিক ইকোনমিক্সটা পড়ে নেবে, ন্যাশনাল ইনকাম কাকে বলে, জিডিপি কাকে বলে, এগুলো পড়ে নেবে। ইনফ্লেশন, ব্যাংকিং, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাপারে 1-2 কোশ্চেন আসতে পারে। 5 ইয়ার প্ল্যানস যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু কোশ্চেন আসতে পারে। বিভিন্ন ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড পলিসিস, ঠিক আছে? জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আবার বলেছি তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো রিপিটেড কোশ্চেন্সগুলো কিন্তু সায়েন্স থেকে জিজ্ঞেস করেছো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমরা ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ার 1 লাইনার কোশ্চেন্স বা এমসিকিউ ডাইরেক্টলি পড়তে পারো, নাহলে লাইন বাই লাইন পড়লে কিন্তু অনেক সময় তোমাদের লেগে যাবে, ঠিক আছে? আর কম্পিউটার অ্যাওয়ারনেস, রিজনিং থেকে অলরেডি আমরা অনেক দিন আগে তোমাদের স্পেসিফিক বলেছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ত্রিপুরা জিকে থেকে তোমাদের কিন্তু পড়তে হবে। স্ট্যাটিক জিকেও পড়বে, ত্রিপুরা জিকে থেকে কী পড়বে? মডার্ন কিংস অফ ত্রিপুরা, হিলস অ্যান্ড রিভার্স অফ ত্রিপুরা, ট্রাইবস অফ ত্রিপুরা, মিনারেল রিসোর্সেস অফ ত্রিপুরা, ইন্ডাস্ট্রিজ অফ ত্রিপুরা, এগ্রিকালচার অফ ত্রিপুরা, এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। রিসেন্টলি যেমন বেটলিংশিপ কোশ্চেনটা বহুবার এসছে, মানে এটা কি জিওগ্রাফি থেকে কোশ্চেন আসছে। ইট মাইট বি জিওগ্রাফি থেকে এই পরীক্ষা যখন হবে অন্য আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। সো ত্রিপুরা জিওগ্রাফি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ,
ঠিক আছে। আর ম্যাথস থেকে তোমাদের যেমন আসবে নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম আসতে পারে, সিম্পলিফিকেশন আসতে পারে, প্রফিট অ্যান্ড লস, ভ্যারাইটি টপিক থেকে আসবে কোশ্চেন, বেসিক কোশ্চেন আসবে, প্রফিট অ্যান্ড লস থেকে আসবে, বোর্ডস অ্যান্ড স্ট্রিমস থেকে আসবে, পার্সেন্টেজ, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এরিয়া, ভলিউম, এগুলো থেকে তোমরা কিন্তু পড়ে রাখবে ভালো করে। ঠিক আছে, যেমন এজ প্রবলেমস কিছু আসতে পারে, সেগুলো আসতে পারে তোমাদের। ঠিক আছে, আর রিজনিং থেকে তোমাদের কি কি আসতে পারে, রিজনিং থেকে মানে রিজনিং থেকে দুটো আছে, একটা হচ্ছে ভার্বাল রিজনিং আর একটা হচ্ছে নন ভার্বাল রিজনিং। ভার্বাল রিজনিং থেকে আসতে পারে যেমন কোডিং, ডিকোডিং আসতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট, ব্লাড রিলেশন আসতে পারে, ডাইরেকশন সেন্সের কোশ্চেনগুলো আসতে পারে, মানে তুমি এখান থেকে শুরু করলে 40 মিটার নর্থে গেলে তারপরে সেদিকে টার্ন করলে লাস্টে তোমাকে বলবে তুমি স্টার্টিং পয়েন্ট থেকে কতটুকু দূরে আছো, এগুলো ডাইরেকশন সেন্স আসতে পারে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আসতে পারে, নাম্বার সিরিজ দিয়ে একটা টেস্ট আসতে পারে, যেমন ফাইন দ্য মিসিং নাম্বার ইন দ্য সিরিজ, নাম্বার বা অ্যালফা নিউমারিক সিরিজ আসতে পারে, ABC1 BCD2, এইভাবে ফাইন দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ বা ফাইন দ্য মিসিং নাম্বার। ঠিক আছে, ক্যালেন্ডার আর ক্লক, এগুলো তোমরা মোটামুটি বলতে পারো, এগুলো থেকে কিন্তু আসতে পারে। আরেকটা জিনিস আসতে পারে কি, স্টেটমেন্ট আর কনক্লুশন, দুটো তিনটে স্টেটমেন্ট দিয়ে দেবে, বলবে এটা থেকে তুমি কি কনক্লুশন ড্র করতে পারো। ঠিক আছে, তেমনিভাবে নন ভার্বাল রিজনিং থেকে আসতে পারে মিরর ইমেজ, ঠিক আছে, পেপার ফোল্ডিং আর পেপার কাটিং, ঠিক আছে, তারপর কিউব বা ডাইস, বাস এগুলো পড়লেই হবে রিজনিং থেকে। এগুলো আগে পড়ো, আমরা রিজনিংয়ে আলাদা একটা ক্লাস নিয়ে আসবো এই সবগুলো পরীক্ষার জন্য। ঠিক আছে, এইবার তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো এই কম্পিউটার পার্ট থেকে কি পড়বো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টে। বেসিক কম্পিউটার নলেজের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে ভালো করে লিখে রাখো এই 100 মার্কের জন্য। মনে রাখবে কাট অফ মার্কস তোমরা যদি বলো, এটা এখন বলা যাবে না, তবে ইউআর ক্যাটাগরি তোমরা যারা আছো কাট অফ মার্কস বেশি যাবে। প্লিজ তোমরা টার্গেট করো অ্যাটলিস্ট 70 মার্কস স্কোর করার, টু বি ইন দ্য সেফ সাইড। এভাবে কিন্তু এখন থেকেই পড়া শুরু করো, পরীক্ষার নোটিশ এলে পড়লে তোমাদের কিন্তু লস হবে। ঠিক আছে, আর এই বেসিক্স অফ কম্পিউটার নলেজে কম্পিউটারের ফান্ডামেন্টালস তোমাদের পড়তে হবে, হিস্ট্রি অফ কম্পিউটার্স, বিভিন্ন জেনারেশন অফ কম্পিউটার্স পড়তে হবে, টাইপস অফ কম্পিউটার্স পড়তে হবে, হার্ডওয়্যার, সফটওয়্যার, শর্টকাট কিস, অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট নেটওয়ার্কিং যেমন ল্যান, ওয়েন, ইন্টারনেট, ওয়াইফাই, সাইবার সিকিউরিটির মধ্যে ভাইরাস, ম্যালওয়্যার, অ্যান্টিভাইরাস, ফিশিং, এগুলো পড়তে হবে, ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাস মোটামুটি ধরো এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। যেহেতু বেসিক কম্পিউটার নলেজ বলেছে, এত কিছু এখানে কিন্তু জিজ্ঞেস করবে না। মেন তোমাদের যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে 3টে পোস্ট বেরিয়েছে সাথে, সেটার জন্য তোমরা ফলো করবে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জব ওরিয়েন্টেড পার্ট 45 মার্কসের সিলেবাসটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো কোয়ারিজ থাকলে জানিও। শর্টকাটে তোমাদের বলে দিলাম, কারণ এই কোর্টের সিলেবাসে বহুদিন আমরা বলেছি কোন কোন সাবজেক্ট থেকে কী কী পড়তে হবে। সো সবাই পড়ো, কিছু কোয়ারিজ থাকলে আমাদের জানিও। আর আগামী পরশুদিন থেকে রেডি হয়ে যেও, হাইকোর্ট অফ ত্রিপুরাতে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্টে অনলাইনে আবেদন করা। লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য সেম ইজ 10th August 2026। ঠিক আছে, চলো এই ছিল ছোটো একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরি নোটস নিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করে নিতে পারো। ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, যারা ইউটিউবে দেখছো পেজটা ফলো করবে, যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।